আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভ প্রায় মানুষে, যেদিন লাইভ করি প্রায় 1500 মানুষে লাইভটা দেখে, ভিউ হয়, কিন্তু কেউ একটা সাবস্ক্রাইব করে না। এই জন্য মেহরবানি করিয়া নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন, আর যারা সাবস্ক্রাইব করিয়াছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি 3টি সংবাদ দেওয়ার জন্য লাইভে আসলাম। সম্মানিত দেশবাসী, আপনারা শুনছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ফলস্তিন আজাদ হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে। এর জন্য 4টা দেশ গ্রান্টার হয়েছে, 3টি মুসলিম দেশ এবং একটি আমেরিকা। এই 4টি দেশে গ্রান্টার হইয়া এই যুদ্ধ বিরতি হয়েছে। এবং যত ফলস্তিনের লোক, গাজার লোক ছিল, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে, যারা দক্ষিণ সাইডে ছিল উত্তর সাইডে আসছে, আসিয়া তাদের বসত ভিটায় আপনার আসিয়া উপস্থিত হয়েছে। কিন্তু বসত ভিটা তো কিচ্ছুই নাই, সব বোমের আঘাতে ধ্বংস হইয়া গেছে। শুধুমাত্র আপনার বালুকময় জায়গা, এটা ইয়া তারা বাড়িতে তাদের বসত ভিটায় পাইছে। এবং যারা বন্দী বিনিময় হয়েছে প্রায় 2000-এর মতো, এরা বাড়িতে আসিয়া তাদের বসত ভিটা আসিয়া দেখে তাদের কারোর মা নাই, কারোর বউর বাচ্চা নাই, কেউ নাই, শুধু একা দাঁড়িয়ে থাকতেছে। এমনই অবস্থায় আপনার এই দেশকে, ফলস্তিনকে, গাজাকে আপনার পুনর্নির্মাণ করার জন্য আপনার মুসলিম দেশ সমূহকে, দেশের মধ্যে আপনার তুরস্ক এবং মিশর এবং কাতারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এই গাজার মানুষের গড় বাড়ি এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, গড় বাড়ি বিনির্মাণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আরজ করছিলাম যে তুরস্কের সৈন্য গাজায় মোতায়েন নিযুক্ত করা হোক, আর তুরস্কের সৈন্য আপনার ফিলিস্তিন এবং গাজার মানুষকে আপনার নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর যে আপনার দক্ষিণ সাইডে যে ভূমধ্য সাগর আছে বা লোহিত সাগর আছে, এই সাগরটাই হইল মূল আপনার কেন্দ্রবিন্দু। এইটা দখল করার জন্য এতদিন পর্যন্ত আপনার এই যুদ্ধ চালিয়ে গেছে। এই সমুদ্রে একটা পোর্ট নির্মাণ করে দেওয়ার জন্য, যেটা দিয়া যে পোর্টে আপনার বিভিন্ন দেশ থেকে আপনার বড় বড় জাহাজ আসিয়া মিলবে, খাদ্য নিয়ে আসবে এবং ফলস্তিনকে এবং গাজাকে পুনর্নির্মাণ করতে পারবে। কারণ এছাড়া আপনার রাফা বর্ডার দিয়া যে আপনার রাস্তা আছে, ওই দিকে অনেক সময় এখনো তারা ব্লক করিয়া দিছে। ঢোকার কথা আপনার 600 ট্রাক, ডেইলি ট্রাকবাহী ট্রাক ঢোকার কথা, কিন্তু তারা ট্রাক ঢুকতে দিতেছে না। আপনার 300 আপনার ঢুকতে দিতেছে। এখন রাফা ক্রসিং আবার বন্ধ করিয়া দিছে। এই জন্য তুরস্কর আপনার সেনাবাহিনীকে বলবো, তুরস্ক রিসেপ তাইয়িপ এরদোগানকে বলবো, আপনি দায়িত্বভার গ্রহণ করেন। আর তুর্কিশ সেনা আপনার গাজা এবং ফিলিস্তিনের দায়িত্বে নিয়োজিত থাকিয়া তাদেরকে তাদের গড় বাড়ি বিনির্মাণের জন্য বিদ্যুৎ, পানি এবং গ্যাস সরবরাহের জন্য ব্যবস্থা অনিবার্য। এদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই জন্য পাকিস্তান এবং তুরস্ক এবং মিশর, কাতার সব মুসলিম দেশ মিলে এই দেশটাকে আবার পুনর্নির্মাণ করা হোক।
এবং রিসেপ তাইয়েব এরদোগানকে, তুরস্কের প্রেসিডেন্টকে আরজ করব আপনার সৈন্য অনতি বিলম্বে গাজায় পাঠান আর গাজার মানুষের দায়িত্ব নেন, নিরাপত্তা নেন। এই যে বিরতি, যুদ্ধ বিরতি হিসাব কতদিন টিকবে জানি না। আপনারা আকাশ প্রতিরক্ষা নিয়া এবং আপনার যেহেতু কোনো বিমানবন্দর নাই, এই জন্য একাক হেলিকপ্টার নিয়া আপনার গাজার মধ্যে আসেন, আসিয়া গাজাকে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেন। এই আরজ আপনাদের খেদমতে, এই আরজ খেদমতে রাখিয়া 1 নম্বর সংবাদ আপনাকে দিলাম। 2 নম্বর সংবাদ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, দুইটা মুসলিম দেশ, এই আফগানিস্তান আজাদ করতে গিয়া পাকিস্তানের অনেক আপনার সহযোগিতা এবং সাহায্য রয়েছে। আর দুইটা মুসলিম দেশ পারস্পরিক যুদ্ধে লিপ্ত। মেহরবানি করিয়া আপনারা যুদ্ধ বন্ধ করেন। আর রিসেপ তাইয়েব এরদোগানকে, তুরস্কের প্রেসিডেন্টকে এবং কাতারের আমিরকে বলবো, আপনি মধ্যখানে পড়িয়া এই যুদ্ধটাকে থামান। দুইটা মুসলিম দেশ যেন আপসের মধ্যে লড়াই করতে না পারে। 2 নম্বর। 3 নম্বর সংবাদ, বাংলাদেশে যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত আপনার খুনি, আয়নাঘর তৈরিকারী, আয়নায় ধরে গুম করে মানুষকে নির্যাতনকারী যে সেনা অফিসাররা আছে, তাদেরকে আপনার অনতি বিলম্বে আন্তর্জাতিক আদালতে পেশ করিয়া আপনার তারা আন্তর্জাতিক আদালতে যেখানে রাখার কথা বলবে, যে কারাগারে রাখার কথা বলবে, এইটাই হবে কার্যকর। আপনি সেনা প্রধান, আপনি যদি বলিয়া দেন যে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে কোনো সাব কারাগার বানাইয়া সেখানে রাখা হবে আর সেখান থেকে আনা নেওয়া হবে, এইটা সম্ভব নয়। আপনি মেহরবানি করিয়া আপনি এই যে এত বড় বিপ্লব, 2000 মানুষ শাহাদত বরণ করলো, 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আপনি একবার কোনো এই পঙ্গুত্ব বরণকারীকে দেখতেও যান নাই এবং যারা শাহাদত বরণ করছেন তাদের কথাও একবার পর্যন্ত স্মরণ করেন নাই। আপনি হাসিনার দূষণ, ভারতের দালাল, ভারতের দূষণ। আর এই ভারতের দূষণ হওয়ার কারণে এবং চুপ্প রাষ্ট্রপতির কারণে এই যে 15-16 জন আপনার যে যারা আপনার অপরাধী সেনা অফিসার, তারা একজন পালিয়ে গেছে, কবির আহমদ, যিনি সিলেট সীমান্ত দিয়া তামাবিল দিয়া আপনার ভারতে পলায়ন করছে। এই যে সেনা হেফাজতটাকে পলায়ন করলো, এটা সেনা প্রধানকে জবাবদিহির আওতায় আনতে হবে, জবাব দিতে হবে। আপনি আপনার এই জুলাই স্টেক হোল্ডাররা, জুলাই আপনি হাসিনাকে সেফ এক্সিট দিয়ে আপনার ভারতে পাঠাইছেন, এই কথা বলিয়া যে আপনি কতদিন ঘুরাইয়া আসেন, আমি ভিতরে সমস্যা সমাধান করিয়া আবার আপনাকে ফিরিয়ে আনিয়া আপনার দেশের রাজত্ববার আপনার হাতে দিব, আপনি এইরকম বুঝাইয়া আপনার ভারতে পাঠাইছেন। এইটা আপনার পরবর্তী কার্যকলাপে আপনার প্রমাণ হইল যে আপনি সেই হাসিনার দূষণ রয়ে গেছেন, আপনি ভালো হইতে চান নাই, আপনি জনতার কাতারে দাঁড়ান নাই, আপনি ভারতের পাশে দাঁড়াইছেন, হাসিনার পাশে দাঁড়াইছেন এবং জেনারেল এবং রাষ্ট্রপতি চুপ্পু আপনার ভারতের দালাল, ভারতের পাশে দাঁড়াইছে। এই যে এত শাহাদত বরণ করলো, তাদের পাশে রাষ্ট্রপতিও দাঁড়ান নাই আর সেনাবাহিনীর প্রধানও দাঁড়ান নাই। এই জন্য অনেকে সোশ্যাল মিডিয়া বলে যে আর্মি সেনা প্রধানকে অযথা কেউ কোনো কথা বলবেন না, সে খুনি দূষণ, তার হুকুমে, তার আদেশে হেলিকপ্টার দিয়া মানুষ মারছে, তার আদেশে 4 তারিখ পর্যন্ত আপনার মানুষকে গুলি করিয়া মারছে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়, গান জোড়ানো টাকা দিয়ে আপনাদের যে ইউনিফর্ম, এইটাও তৈরি হইতেছে, আপনাদের বেতন ভাতা দিতেছে, আপনারা আপনারা যে বসত বাড়িতে থাকতেছেন, তার আপনার এই সমস্ত টাকা এই মানুষের ট্যাক্সের পয়সায় আপনারা
এইগুলা দিয়া বিলাসিতা করতেছেন, আর আপনি আপনার সৈন্য দিয়া, আপনার সেনা বাহিনী দিয়া মানুষকে, জনতাকে গুলি করিয়া মারছেন। এর জবাবদিহি আপনাকে করতে হবে। আপনিও এর জবাব, আপনি অনতি বিলম্বে, কাল বিলম্ব না করে, যে খুনি অফিসাররা যাদের চার্জশিট হয়ে ওয়ারেন্ট হয়ে গেছে, আপনি তাদেরকে আন্তর্জাতিক আদালতে আপনি পেশ করেন। না হইলে আপনিও আপনার অনতি বিলম্বে গ্রেপ্তার হইয়া ফাঁসির দড়ি আপনার গলায় সর্বপ্রথম ঝুলবে। আর দ্বিতীয়, আপনার রাষ্ট্রপতির গলায়ও, আপনার দ্বিতীয় নম্বরে রাষ্ট্রপতির গলায় ফাঁসির দড়ি ঝুলবে। এই জন্য মেহেরবানি করিয়া আপনি জনতার কাতারে দাঁড়ান, আপনি সেনাবাহিনীকে পাপ মুক্ত করেন, এদেরকে আন্তর্জাতিক আদালতে প্রেরণ করিয়া, হস্তান্তর করিয়া আপনি সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করেন। 2 নম্বর, আরেকটি কথা আপনাদেরকে বলতাম, অত্যন্ত দুঃখের বিষয় যে এই দেশটা যে সময় আপনার এই দেশটা ডক্টর ইউনূস সাহেব হাতে নিয়েছিলেন, তখন দায়িত্বভার গ্রহণ করছিলেন, তখন এই দেশে কোনো আপনার ইকোনমিক ছিল না, ব্যাংক দেউলিয়া ছিল, দেশের কোনো আপনার কারেন্সি নাই। আপনার এমত অবস্থায় উনি বয়োবৃদ্ধ মানুষ এই দেশকে আবার চাঙ্গা করিয়া দাঁড় করাইছেন। আর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার মানুষ মাঠে নামিয়া এই সরকারকে কোনো কাজ করতে দিতে দেন নাই। আপনারা একটা দেখেন, এই সরকার গঠন হয়েছে কিসের জন্য? এই সরকার তো গঠন হয়েছে বিচার, সংস্কার আর নির্বাচনের জন্য, দাবি দেওয়া পেশ করার জন্য নয়। এই দেখেন, শিক্ষকরা, আপনার মাদ্রাসার শিক্ষকও এবং আপনার স্কুলের শিক্ষকও, তারা রাস্তায় নামিয়া, রাস্তা অবরুদ্ধ করিয়া মানুষকে বিপদে ফেলিয়া তারা দাবি আদায় করার চেষ্টা করতেছে। এই যে সমস্ত শিক্ষকরা এই কাজ করতেছে, এদের দ্বারা কিভাবে আমরা তাদের ছাত্ররা কিভাবে শিক্ষা পাবে? এদের কাছ থেকে ছাত্ররা কোনো ভালো শিক্ষা পাবে না। এরা যে কাজ করতেছে, এটা অত্যন্ত দূষণীয় কাজ করতেছে। এই সরকারের কাছে দাবি দেওয়া পেশ করার জন্য নয়। আপনারা এতদিন কোথায় ছিলেন যখন আপনার বিগত সরকার ছিল? বিগত সরকারের সময় আপনারা কেন দাবি দেওয়া নিয়ে আসলেন না? আর এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় আপনার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সবাই আপনার মাঠে নামিয়া মানুষ, আপনাদের যদি দাবি দেওয়া পেশ করা হতো, তাহলে সাহায্য উদ্যানে বা কোনো মাঠে আপনারা প্রতিবাদ করতেন, আপনাদের দাবি দেওয়া পেশ করতেন। রাস্তা বন্ধ করিয়া, পুলিশকে হয়রানি করিয়া, জনগণকে হয়রানি করিয়া, রাস্তাঘাট বন্ধ করিয়া এই শিক্ষকদের কাণ্ড, এটা দেখেন, এইটা কিন্তু আপনার ঠিক নাই। এদের যারা এদের কাছ থেকে যারা শিক্ষা পাবে, তারাই এইরকম আপনার এইরকমই হবে যে দাবি দেওয়া আদায় করার জন্য মাঠে নামিয়া মানুষকে হয়রানি করবে। এদের ছাত্ররাও এইরকম হবে। এই জন্য আপনারা এই কাজটা বন্ধ করেন। আপনাদের দাবি দেওয়া থাকলে আপনারা একটি মাঠে গিয়ে আপনাদের দাবি দেওয়া সরকারের কাছে পেশ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি শেষ করতেছি আমার লাইভ। আমি অনুরোধ করতেছি এই মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে আপনি অনতি বিলম্বে সর্বদলীয় ঐক্য ডাকিয়া আপনার সবাইকে একত্রিত করিয়া আপনি মাঠে নামিয়া এই সেনাবাহিনীদেরকে আপনার আন্তর্জাতিক আদালতে হস্তান্তর কিভাবে করা যায় এর ব্যবস্থা আপনি করেন। আর না হয় আপনিও রেহাই পাবেন না, আপনিও বিপদের সম্মুখীন হবে, আপনিও এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য থাকবেন। আর জুলাই সনদ অনতি বিলম্বে প্রকাশ করেন। জুলাই সনদের মধ্যে আপনার পিলখানা হত্যাকাণ্ড উল্লেখ করতে হবে এবং আপনার 2013 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যার উল্লেখ করতে হবে এবং আপনার মোদী বিরোধী আন্দোলনে যে
শাহাদত বরণ করে তাদের কথা উল্লেখ করতে হবে। আর এই যে জুলাই আগস্টে যত মানুষ নিহত এবং আহত হয়েছেন প্রত্যেকের কথা উল্লেখ থাকিয়া এটা এই সনদটাকে আইনি ভিত্তি দিয়া আপনার প্রধান বিচারপতিকে দিয়া আইনি বৈধতা দিয়া এই জুলাই সনদের মাধ্যমে আপনি সংস্কার করবেন, বিচার করবেন এবং নির্বাচন দিবেন। আর নতুবা আপনার নির্বাচন হবে না। এই আশ্বাস এই আশা ব্যক্ত রাখিয়া আপনাদের কাছ থেকে লাইভ থেকে বিদায় নিলাম। মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করিয়া আরেকটা লাইক দিয়া মনোযোগ সহকারে শুরুটাই শেষ পর্যন্ত আমার লাইভটারে দেখেন। আরোপ করলাম সবার কাছে ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সবাইকে নিরাপদ থাকার জন্য আরজ করিলাম আল্লাহর কাছে। আল্লাহ পাকে সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।